মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে যখন পেন্টাগনের সুরক্ষিত নিয়ন্ত্রণ কক্ষের স্ক্রিনগুলো আলো ছড়ায়, তখন তা কেবল একটি দেশের সামরিক প্রস্তুতি নয়, বরং পুরো বিশ্বজুড়ে দানাবাঁধা ভূ রাজনৈতিক সংঘাতের এক প্রতিচ্ছবি তুলে ধরে। এমন তীব্র সতর্কতা সাধারণত দূরবর্তী পরাশক্তির দ্বন্দ্বে বা পারমাণবিক মহলের কাছাকাছি দেখা গেলেও আমাদের নিজস্ব আঞ্চলিক প্রেক্ষাপটেও এমন কিছু নীরব অথচ মারাত্মক কৌশলগত সংকট দশকের পর দশক ধরে দেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করে চলেছে। লোকচক্ষুর আড়ালে থাকা সেই গভীর সংকটের এক কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশের ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপটির মালিকানা নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সামরিক জান্তার দীর্ঘদিনের খায়েশ কোনো গোপন বিষয় নয়, বরং তা এক সুদূরপ্রসারী আগ্রাসী পরিকল্পনার অংশ। যদিও মিয়ানমারের বর্তমান সামরিক শক্তি অভ্যন্তরীণ কোন্দলে ভঙ্গুর, তবুও সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি থেকে তারা এক মুহূর্তের জন্য সরে আসেনি। তারা শুধু মৌখিক দাবি বা গোপন নথিতেই বিষয়টি সীমাবদ্ধ রাখেনি, বরং একাধিকবার উস্কানিমূলক ভিডিও প্রকাশ করেছে যেখানে সেন্ট মার্টিনকে নির্লজ্জভাবে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক নগ্ন ও প্রকাশ্য হুমকি। এই ধারাবাহিক অধ্যত্বের চূড়ান্ত জবাব দিতে গিয়ে একসময় যে বাংলাদেশের সেনাবাহিনী মিয়ানমারের ভূখণ্ডের গভীরে প্রবেশ করে তাদের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল, সেই বীরত্বগাথা বাংলাদেশের সামরিক ইতিহাসের এক অসাধারণ গৌরবোজ্জ্বল অধ্যায়, যা অপারেশন নাফ নামে পরিচিত। এটি ছিল এক দুঃসাহসিক অভিযান। বাংলাদেশের সেনাবাহিনীর দুর্ধর্ষ চৌকস কমান্ডাররা মিয়ানমারের প্রায় 10 মাইল বা প্রায় 16 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের এক বিশাল গোদাম। সামরিক ইতিহাসের এই পাতায় লেখা আছে কি করে অভাবনীয় ক্ষিপ্রতায় সেই অস্ত্রের ভাণ্ডার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ডের গভীরে ঢুকে এমন আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও জাতীয় আত্মমর্যাদা রক্ষার তাগিদেই এই পদক্ষেপ নেওয়া অপরিহার্য ছিল। আন্তর্জাতিক অঙ্গনেও এর তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। সময়টা ছিল 1991 সালের 21 ডিসেম্বর। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া। ডিসেম্বর মাসের সেই শীতল দিনে শীতের কুয়াশা ভেদ করে মিয়ানমার সেনাবাহিনী আকস্মিকভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর বাংলাদেশ রাইফেলসের একটি ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এই কাপুরুষোচিত হামলার ফলস্বরূপ বাংলাদেশের একজন বিডিআর সদস্য ঘটনাস্থলেই নিহত হন। সার্বভৌমত্বের উপর এমন আঘাতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বিলম্ব করেনি বিডিআর। পাল্টা হামলায় 12 জন মিয়ানমারের সেনা নিহত হয়। মিয়ানমার সেনারা তাদের নিহত সৈন্যদের লাশ ফেলে রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। তাদের এই অপ্রত্যাশিত ও ভীত পরাজয়ের চিত্র স্পষ্ট করে দেয় যে তারা প্রস্তুত ছিল না। উক্ত ঘটনার পরপরই বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসে। দেশের সার্বভৌমত্বের উপর এমন জঘন্য আঘাত কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে কঠোরভাবে শায়েস্তা করার হুমকি দেন। তার প্রতিটি শব্দে ছিল দৃঢ়তা এবং জাতীয় আত্মমর্যাদা রক্ষার এক অদম্য প্রত্যয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের সীমান্তে প্রায় 82,000 সেনা ও অত্যাধুনিক ভারী অস্ত্র মোতায়েন করে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যক সামরিক জনবল মোতায়েনের ঘটনা। এই বিশাল সামরিক সমাবেশ বিশ্বকেও বাংলাদেশের সামরিক সক্ষমতা ও দীর্ঘ প্রতিজ্ঞার এক স্পষ্ট বার্তা দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও দ্রুত প্রায় 1 লাখ সেনা মোতায়েন করে সীমান্তে। এর ফলে দুই দেশের মধ্যে এক চরম সামরিক উত্তেজনার জন্ম হয়। এই পরিস্থিতির পরপরই বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা মিয়ানমারের ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর গোপন ছক আঁকা শুরু করেন। শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অত্যন্ত চৌকস অভিযানিক দল গভীর রাতে মিয়ানমারের অভ্যন্তরে প্রায় 25 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে। এই দলটি অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের লক্ষ্য অর্জন করে। মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত অস্ত্রের একটি বিশাল গুদাম সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। মিয়ানমারের ভূখণ্ডের গভীরে এমন সফল অভিযান চালানোর পর বাংলাদেশের অভিযানিক দলটি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে নিজ দেশে ফিরে আসে। এটি ছিল তাদের দক্ষতা, পেশাদারিত্ব এবং উচ্চমানের প্রশিক্ষণের এক অসাধারণ দৃষ্টান্ত। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হতে থাকে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু ঠিক একই সময়ে মিয়ানমারের অভ্যন্তরে এক নতুন সংকট দানা বাঁধে। দেশের উত্তর অংশে কাচিন বিদ্রোহীদের সাথে দেশটির সেনাবাহিনীর ভয়ানক যুদ্ধ শুরু হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ছিল মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। অভ্যন্তরীণ এই সংঘাতের মুখে মিয়ানমার সরকার বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে কাচিন বিদ্রোহীদের দমাতে ব্যাপক চাপ অনুভব করতে থাকে। মিয়ানমারের জেনারেলদের মধ্যে এক গভীর আশঙ্কা তৈরি হয়েছিল যে তারা যদি বাংলাদেশ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে তবে সুযোগ বুঝে বাংলাদেশ সেনাবাহিনী পুরো আরাকান রাজ্য দখল করে নিতে পারে। এই ভয়াবহ আশঙ্কায়
মিয়ানমার সরকার তাদের রাষ্ট্রদূত মারফত বাংলাদেশকে সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার অনুরোধ করে, কিন্তু জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব তখন বাংলাদেশের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। তাই এই অনুরোধে বাংলাদেশ কোনো পাত্তা দেয়নি। একদিকে নিজের দেশে কাচিন বিদ্রোহীদের দ্বারা ভয়ানকভাবে আক্রান্ত, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে বিশাল সংখ্যক সেনা না সরাতে পারা, এই উভয় সংকটে পড়ে মিয়ানমার সরকার দিশেহারা হয়ে পড়ে। অবশেষে এই তীব্র সংকট নিরসনে মিয়ানমারের প্রেসিডেন্ট চীনের শরণাপন্ন হন এবং চীন সফরে যান। চীনা প্রেসিডেন্টকে তিনি বিশেষভাবে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী এবং ভারী অস্ত্র সীমান্ত থেকে সরিয়ে নেয়। তিনি আবারও আশঙ্কা প্রকাশ করেন যে মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান রাজ্য দখল করে নিতে পারে, যা তাদের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি হবে। শেষ পর্যন্ত চীনের পক্ষ থেকে কয়েকবার অনুরোধ আসার পর প্রায় 93 দিন পরে বাংলাদেশ সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ এই সামরিক অবস্থানের এভাবেই অবসান ঘটেছিল। উল্লেখ্য, এই উত্তেজনার সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেছিল বলে অভিযোগ রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে এক বাড়তি কৌশলগত সুবিধা দিয়েছিল। মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8 জানুয়ারি। 3 দিনের এই সামরিক সংঘাতে যে চিত্র ফুটে উঠেছিল তা ছিল নজিরবিহীন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর, মাত্র 2500 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল প্রায় 25,000। অর্থাৎ এই সংঘাতে মিয়ানমারের লোকবল বাংলাদেশের তুলনায় প্রায় 10 গুণ বেশি ছিল। এখানে বিশেষভাবে উল্লেখ করা ভালো, এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি অংশই নেয়নি। সেনাবাহিনী মাঠে নামার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল মিয়ানমার বাহিনী। আজ থেকে প্রায় 25 বছর আগে নাফ নদীর তীরে সংঘটিত এই যুদ্ধের বেশ লম্বা একটি পটভূমি ছিল। মূল সমস্যা নিহিত ছিল সীমান্ত নিষ্পত্তির এক পুরনো চুক্তিতে। 1966 সালে তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাদের মাঝের অংশকে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত হিসেবে ঠিক করা হয়। মিয়ানমারের অংশে নাফ নদীর 12টি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী বার্মা সরকার সেই প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে, কারণ সবকিছুর উপরে নাফ নদীর খাদের মধ্যভাগেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে 2000 সাল পর্যন্ত 12টির ভেতরে 11টিতেই বাঁধ নির্মাণ করে। এর ফলে নাফ নদীর মূল প্রবাহ মারাত্মকভাবে বাংলাদেশের দিকে সরে আসে এবং বাংলাদেশ প্রায় 2500 একর ভূখণ্ড হারায়, যা দেশের জন্য এক বিশাল ক্ষয়ক্ষতি ছিল। 2000 সালে মিয়ানমার যখন সর্বশেষ প্রশাখাটিতেও বাঁধ দিতে উদ্যত হয়, তখন দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে চরম বাদানুবাদের সূত্রপাত হয়। এই বাঁধটি নির্মিত হয়ে গেলে নাফ নদী বাংলাদেশের অংশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করে দিতে পারত। 1999 সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। ফলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেওয়া ছাড়া বাংলাদেশের কাছে আর কোনো উপায় ছিল না। মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয়। এদিকে বিডিআরও গোপন সূত্রে মিয়ানমারের এই অতৎপরতার খবর পায় এবং নিজেদের প্রস্তুত করে তোলে। তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন LM ফজলুর রহমান। যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8 জানুয়ারি দুপুর 2:30টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন নাফ শুরুর আদেশ দেন। এটি ছিল এক সাহসী ও তাৎক্ষণিক সিদ্ধান্ত। যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন স্থানে। এখানে নাফ নদীর একটি বাফারের সামনে বিডিআর প্রথম গুলি শুরু করে। অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট, যেখানে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রথম আঘাত এনেছিল। দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রচার করছিল। যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় স্পষ্ট হতে শুরু করে। মিয়ানমারের অভ্যন্তরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো। এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিলেন জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা। তিনি এলিমেন্ট অফ সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলেছিলেন, যা শত্রুকে বিভ্রান্ত করতে দারুণভাবে সফল হয়। নাফ যুদ্ধের সময় সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার। 3 দিনব্যাপী চলা এই ঘোরতর যুদ্ধে বার্মার 6 শতাধিক সেনা ও নাগরিক নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি। তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল, যা যুদ্ধ পরিস্থিতিতে স্বাভাবিক। যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এমন শূন্য মৃত্যুহার এক বিরল দৃষ্টান্ত, যা বিডিআরের প্রশিক্ষণের উচ্চমান ও নেতৃত্বের বিচক্ষণতার প্রমাণ।
এই নজিরবিহীন বিজয় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর অদম্য সাহস ও যুদ্ধ কৌশলের এক জ্বলন্ত প্রমাণ হিসেবে ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। যুদ্ধে বিজয়ের স্বীকৃতি স্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে অপারেশন নাফ নামক একটি বীরত্বসূচক পদক প্রদান করে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সামরিক বাহিনীর অন্য অংশের অংশীদারিত্ব ছাড়াই কোনো একক বাহিনী যুদ্ধে বীরত্ব লাভ করে, যা তাদের জন্য এক বিশেষ সম্মান বয়ে এনেছিল। এই ঐতিহাসিক ঘটনাগুলো শুধু মিয়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় প্রতিরোধী প্রমাণ করে না, বরং দেশের সামরিক বাহিনীর সক্ষমতা ও জাতীয় আত্মমর্যাদা রক্ষার অবিচল প্রতিজ্ঞারও সাক্ষ্য বহন করে। এই দীর্ঘকালীন টানাপোড়েন এবং বাংলাদেশের সাহসী পদক্ষেপ আজও আমাদের দেশের সার্বভৌমত্বের সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।